আজকে আমরা চলেছি প্রায় 600 বছর আগের বাংলা কীরকম ছিল সেটা দেখতে, মানে মধ্যযুগীয় বাংলা বা সুলতানি পিরিয়ডের বাংলা। তো এখন আমরা চলে এসেছি কোতোয়ালি দরজায়। এই কোতোয়ালি দরজাটা হচ্ছে ভারত আর বাংলাদেশ সীমান্তে মহদীপুর বর্ডারে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কাঁটাতারের এই পারের জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডের উপরেই কোতোয়ালি দরজার ভগ্নাবশেষ দাঁড়িয়ে। যাই হোক, আমরা পরিচয়পত্র দেখিয়ে এই ভগ্নাবশেষের উপরটায় উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। তার ডান দিকে এবং বাঁ দিকে কাঁটাতার, এবং ওই দিকে যে সাইনবোর্ড সবুজ রঙের, সেই দিকটা হচ্ছে বাংলাদেশ। ওইখানে বাংলাদেশের দিকে গাড়ি যাচ্ছে, চেকপোস্টে তাদের প্রহরীরা দাঁড়িয়ে। আর এই যে ভারতের দিকে হলুদ রঙের ট্রাকটা ঢুকছে, আর ওই দিকে বাংলাদেশের একটা ট্রাক চলে যাচ্ছে। এইদিকে আমাদের বিএসএফের সেনা জওয়ানরা টহল দিচ্ছে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা নেমে এলাম। এরপর চলে গেলাম লোটন মসজিদ দেখতে। এই লোটন মসজিদের একটা অপূর্ব স্থাপত্য রীতি আছে। লোটন মসজিদ 1475 খ্রিস্টাব্দে আর কি নির্মিত হয়েছিল। গোল আর কি গম্বুজ, আর দেওয়ালে খুব সুন্দর মিনে করা কাজ, ইটের উপরে বিভিন্ন রঙের মিনে করা কাজ। তো চলুন দেখে ঘুরে আসি কি আছে লোটন মসজিদের ভিতরে। দেখতে পাচ্ছেন কি দারুণ মিনে করা সব কাজ, আর ইটের উপরে সব স্থাপত্য শিল্পগুলো আর কি ফুটিয়ে তোলা হয়েছে। মোটিভগুলো খুব সুন্দর সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদটিকে বর্তমানে এএসআই মেনটেন করে। গৌড়ের অনেক স্থাপত্যের মতনই লোটন মসজিদও এএসআই দ্বারা মেনটেন্ড। গুপ্ত যুগের পরে রাজা শশাঙ্কের উত্থান এই গৌড় থেকে। তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন, এবং আমরা ইতিহাসের বইয়ে পড়েছি যে হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধও হয়েছিল। পরবর্তীতে পাল রাজাদের সেইভাবে এখানে গৌড়ে কীর্তি না থাকলেও সেন রাজারা, বিশেষ করে বল্লাল সেন, তার এখানে রাজত্ব করেছেন এই গৌড়ে। এরপর আসে সুলতানি পিরিয়ড। সেই সুলতানি পিরিয়ডে হোসেন শাহ, ইলিয়াস শাহ এদের নাম উঠে আসে। এরা গৌড়ে অপূর্ব কিছু স্থাপত্য আর কি বানিয়েছিলেন। এখান থেকেই তারা রাজত্ব করতেন। গৌড় এবং একটু মালদার অদূরে পান্ডুয়া, এই দুটো জায়গা থেকেই কম বেশি তারা রাজত্ব করে গিয়েছেন। আসে রাজা যদুর নামও বা জালালউদ্দিন, বাদশাহ গণেশের ছেলে জালালউদ্দিন বা যদু। এরপর দাউদ কর্নানির সময়ে বাংলার সঙ্গে আকবরের, মোগল সম্রাট আকবরের যুদ্ধ হয় এবং গৌড়ের সূর্য অস্তাচলে যায়। এই গম্বুজের ছাদেও আমরা দেখতে পাচ্ছি সে বাইরের মতনই খুব সুন্দর মিনে করা কাজ, যার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। তাও কালের সাক্ষী হয়ে যা কিছু টিকে আছে তাই আমরা এখন দেখতে পাচ্ছি। ফ্লোরেও তাই কি সুন্দর মিনে করা, চারিদিকটাই খুব সুন্দর ইটের উপরে মিনে করা কাজ। তো এই ছিল লোটন মসজিদ। আজ থেকে নাই করে হলেও প্রায় 600 বছর আগে, প্রাক মুঘল যুগের সুলতানি বাংলার স্থাপত্য। এরকমই আরও কিছু স্থাপত্য আমরা দেখব। লোটন মসজিদ দেখে আমরা চলে এলাম রাস্তার পাশের আরেকটা স্থাপত্য কীর্তি দেখতে। এখানে দুটো সমাধি দেখতে পাচ্ছি, আর দেখে মনে হচ্ছে এটা কোনো মসজিদের অংশ। তবে বাইরে এএসআইয়ের কোনো সাইনবোর্ড ছিল না, হয়তো কোনো কাজের জন্য তারা সেই সাইনবোর্ডটাকে এখন তুলে নিয়েছে। তাই এই স্থাপত্য কীর্তিটার কী নাম সেটা বুঝতে পারছি না। খুব সুন্দর সুন্দর পাথরের কলাম, আর পাথরের কলামের উপরে ইটের আর্চ, ইটের পোড়ামাটির উপরে খুব সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়েছে ইসলামিক স্থাপত্য শৈলী অনুসারে। দেখে মনে হচ্ছে এটা কোনো একটা মসজিদ, তবে কি নাম সেটা বুঝতে পারছি না। বিভিন্ন কারণে সময়ের সঙ্গে সঙ্গে গম্বুজগুলো ভেঙে গিয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই আর্চগুলোর মাধ্যমেই গম্বুজগুলো আর কি টিকে ছিল। নাম না জানা এই স্থাপত্য কীর্তি দেখে, এই সমাধিসৌধটি দেখে এবার আমরা চলে এলাম চামকাটি মসজিদ দেখতে। লেখাই আছে যে এটা 1475 খ্রিস্টাব্দে আর কি আনুমানিক তৈরি হয়েছিল। লোটন মসজিদের মতন অত সুন্দর মিনের কাজ না থাকলেও মোটামুটি আছে। স্থাপত্য কীর্তির মিনেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে গিয়েছে, যেরকমভাবে গম্বুজগুলো আর কি ভেঙে পড়েছে। ভিতরটা বেশ অন্ধকার, এবং লোটন মসজিদের মতো অতটি বড় নয়। মিনের কাজও এখানে কম। টার্কোয়াস ব্লু কালারের মিনের কাজ কিছুটা হলেও স্পষ্ট। হলুদ
নীল, বিভিন্ন রং। চামকাঠি মসজিদ দেখে এবার আমরা চলেছি লুকোচুরি দরজা দেখতে। লুকোচুরি দরজা বেশ একটা বড় দরজা রাস্তার উপরে, খুব সুন্দর আর কি স্থাপত্য কীর্তি। এই লুকোচুরি দরজাটা বানিয়েছিল সম্রাট অরঙ্গজেবের ভাই, মানে শাহজাহানের ছেলে শাহ সুজা। শাহ সুজা বাংলার শাসক ছিলেন। দারা শিকোবাদে শাহজাহানের 3 ছেলেই এক একটা প্রভিন্সে রাজত্ব করেছেন বা প্রভিন্সিয়াল হেড ছিলেন। তারই মধ্যে একজন হচ্ছে শাহ সুজা, যিনি বাংলার প্রধান বা বাংলার শাসক ছিলেন। এই স্থাপত্য কীর্তিতে মোঘল শিল্পরীতির আমরা ছোঁয়া দেখতে পাই, যেরকমটা লালকেল্লা বা দিল্লি দরজা, লাহোর দরজাতে দেখতে পাই। লুকোচুরি দরজার পাশেই রয়েছে কদম রসুল আর ফতে খায়ের সমাধিসৌধ। তো আমরা এখন যাব এই কদম রসুল মসজিদ চত্বরটা দেখতে। কদম রসুল মসজিদের ভিতরে বলে যে হজরত মোহাম্মদের পায়ের ছাপ রয়েছে। তো চলুন দেখে আসি কি আছে ভিতরে। 1531 সালে এই মসজিদ নির্মিত। চালা স্থাপত্য রীতি বিশিষ্ট এই সৌধটি হচ্ছে ফতে খায়ের সমাধি, আর গম্বুজওয়ালা স্থাপত্যটি হচ্ছে কদম রসুল। তো এটা হচ্ছে ফতে খায়ের সমাধি। ভিতরে তো ছবি তোলা নিষেধ, তো আমরা বাইরে থেকেই দেখব। ফতে খাঁ হচ্ছে শাহ সুজাকে দমন করার জন্য অরঙ্গজেব প্রেরিত সেনাপতির ছেলে। তার এখানে মৃত্যু হলে এখানেই একটি তার স্মৃতির উদ্দেশ্যে সমাধি নির্মিত হয়। আর এইটা হচ্ছে কদম রসুল মসজিদ। এরও ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভিতরে ক্যামেরা নিয়ে তো প্রবেশ করতে পারছি না, বাইরে থেকে মোটিভগুলো আমরা দেখাচ্ছি। আর এর ভিতরেই রয়েছে হজরত মোহাম্মদের পায়ের ছাপ। একটা পাথরে তার পায়ের ছাপ তুলে ধরা হয়েছে। লুকোচুরি দরজা ও কদম রসুল দেখে এইবার আমরা চলে এসেছি চিকা মসজিদ দেখতে। এই চিকা মসজিদ বা চামকান মসজিদ 1450 আনুমানিক 1450 খ্রিস্টাব্দে আর কি তৈরি হয়। আর এই মসজিদের পাশের এই অংশটাকে আর কি মানে বলে ঐতিহাসিকেরা যে জেলখানা হিসেবে আর কি ব্যবহার করতেন সুলতান। এখানে বন্দীদেরকে তিনি আর কি নির্বাসন দণ্ড দিতেন, বন্দি করে রাখতেন। ডান দিকের ওই গম্বুজওয়ালা স্থাপত্যটি হচ্ছে নাকি গুমটি দরওয়াজা। এই গুমটি দরওয়াজার পাশেই রয়েছে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ, যা এই সুলতানি যুগে বিভিন্ন মসজিদ এবং ইসলামিক স্থাপত্য তৈরিতে ব্যবহৃত হয়েছে। এখানে খুব সুন্দর মিনে করা কাজ। তবে এটা নাকি ছিল গৌড়ের প্রবেশদ্বারের, মানে অনেকগুলি প্রবেশদ্বারের একটা আর কি এই গুমটি দরজা। গুমটি দরজার ভিতরে কিছু একটা রয়েছে, খুব ভালো করে আমরা বুঝতে পারছি না। পাথরের উপরে বা ইটের উপরে কোনো মিনে করা কাজ রয়েছে, তবে দরজা বন্ধ, তাই বাইরে থেকে আমাদেরকে আবছাভাবে দেখতে হচ্ছে। আর ভিতরটা বেশ অন্ধকার। আর এটা হচ্ছে সেই চিকা মসজিদের ভিতরটা, যেখানটাতে ভিতরে আর কি কিছুই নেই, গম্বুজ, আর ভিতরটা এমনি ফাঁকা। আর ঐতিহাসিকরা বলেন যে এটাকে জেলখানা হিসেবে সুলতান আর কি ব্যবহার করতেন। মসজিদের দরজায় হিন্দু মন্দিরের বিভিন্ন ধ্বংসাবশেষ আর কি কাজে লাগানো আর কি আছে। বিভিন্ন হিন্দু মন্দির থেকে আর কি এই যে দেখতে পাচ্ছি আর কি পাথরের এই থামগুলো তুলে আনা হয়েছে। এরপর আমরা চলে আসছি 22 গজি দেওয়াল দেখতে। 22 গজ চওড়া এই দেওয়াল গৌড় দুর্গের আর কি দেওয়াল হিসেবে কাজ করতো, তাই এর নাম 22 গজি দেওয়াল। আমবাগানের মাঝে এই 22 গজি দেওয়াল দেখে এবার আমরা যাচ্ছি বল্লাল বাটি দেখতে। বল্লাল বাটি মানে বল্লাল সেনের সময়ের আর কি স্থাপত্য, যেটা অলমোস্ট 1000 বছরের পুরনো। মাটির গর্ভে আর কি এগুলো কালের সাথে মিশে গিয়েছে। এসআই তারই মধ্যে থেকে কিছু 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 খুঁড়ে বের করেছে। আমরা এখন সেই বল্লাল বাটির ধ্বংসাবশেষের উপর দিয়ে হেঁটে চলেছি।
বল্লালবাটি ঘুরে এবার আমরা যাব জাহাজঘাটা দেখতে। বলে এই জায়গাটায় নাকি জাহাজ লাগতো, ঐতিহাসিকেরা তাই তো দাবি করে থাকেন। এখানে বাইরে থেকে দেশ বিদেশের জাহাজ এসে নাকি লাগতো, আর এখান থেকে দেশীয় বণিকেরা কখনো বিদেশের উদ্দেশ্যে রওনা হতেন বা বিদেশি বণিকেরা আমাদের এখানে এসে নামতেন। যাই হোক, এই জায়গাটার ধ্বংসাবশেষ সেইভাবে অতটা মেনটেন নয়। এরপর আমরা চলে এলাম ফিরোজ মিনার দেখতে। ফিরোজ শাহের তৈরি ফিরোজ মিনার, 1486 খ্রিস্টাব্দে ফিরোজ মিনার তৈরি। এর সাদৃশ্য রয়েছে দিল্লির কুতুব মিনারের সঙ্গে, তবে কুতুব মিনারের মতো অতটা উঁচু না হলেও বেশ উঁচু, মোটামুটি 6-7 তলা বাড়ির সমান তো উঁচু অবশ্যই। আগে ভিতরে উঠতে দেওয়া হলেও এখন তালা বন্ধ করে রাখা হয়, ভিতরে ঢুকতে দেওয়া হয় না বা উপরে উঠতে দেওয়া হয় না। অতীতে কিছু দুর্ঘটনা ঘটেছে, তাই আর কি উঠতে দেওয়া হয় না। ফিরোজ মিনার দেখে এইবার আমরা চলে এলাম সেলামি দরজা দেখতে। সেলামি দরজা বা দাখিল দরজা, এই সেলামি দরজা প্রায় 1425 খ্রিস্টাব্দে তৈরি। গৌড় দুর্গে প্রবেশের অন্যতম প্রধান দ্বার হচ্ছে এই সেলামি দরজা। এখানে তোপ দেগে সেলাম করা হতো, যারা অতিথি তাদেরকে সেলাম করা জানানো হতো, সেই জন্য এর নাম হয়েছে সেলামি দরজা। রাজার দরবারে অতিথিদেরকে দাখিল মানে পেশ করা হতো, তাই এর থেকেও আরেকটা নাম দাখিল দরজা। ভিতরে এসআই কিছু রিস্টোরেশনের কাজ করে চলেছে, তাই বেশ কিছু ধুলো উঠছে, ইঁটের গুঁড়ো উঠছে। যাই হোক, আমরা সেলামি দরজাটাই আর কি এখন ঘুরে ঘুরে দেখছি। তো এই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাক মুঘল যুগের আর কি, মানে সুলতানি বাংলা পিরিয়ডের যা কিছু স্থাপত্য, ঐতিহাসিক স্থাপত্য সেগুলো। এবং এখানে একটা জিনিস খুব মানে কমন, সেটা হচ্ছে যে সমস্ত আর্কিটেকচারে একটা কমন জিনিস হচ্ছে গম্বুজ, ডোম। সেইটা প্রত্যেকটা স্থাপত্য শৈলীতেই দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা চলে এলাম বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ দেখতে। 1526 খ্রিস্টাব্দে এই বড় সোনা মসজিদটি নির্মিত। আগের মসজিদগুলোর মতনই পাথরের কলাম এবং ইটের স্থাপত্য, তবে এখানে পাথরের পরিমাণ বেশি ইটের থেকে। এর গম্বুজ তাও বেশ কিছুটা আর কি এখনও অবশিষ্ট রয়েছে। এটা তার প্রবেশদ্বার, চারদিকে 4টে প্রবেশদ্বারের অন্যতম এই একটি প্রবেশদ্বার এখনও গোটা রয়েছে। আর 12টা দরজা, তাই এর নাম বারোদুয়ারি। বেশ বড় আর কি এই মসজিদ। বাংলাদেশে আরও একটি অনুরূপ মসজিদ রয়েছে যার নাম ছোট সোনা মসজিদ, আর ভারতে অবস্থিত এই মসজিদটির নাম বড় সোনা মসজিদ। পাথরের গায়ে ছেনি আর হাতুড়ি দিয়ে কি সুন্দর সব নকশা ফুটিয়ে তোলা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে। এখনও কি সুন্দর তা টিকে রয়েছে। বারোদুয়ারি মসজিদ দেখে এইবার আমরা যাচ্ছি রামকেলি দেখতে, রামকেলির মন্দির। এখানে শ্রী চৈতন্যের পায়ের ছাপ রয়েছে। যেমন আমরা একটু আগেই কদম রসুল দেখলাম হজরত মোহাম্মদের পায়ের ছাপ, তেমনই এখানে রয়েছে শ্রী চৈতন্যের পায়ের ছাপ। গৌড়ে সুলতানি শাসনের সময় তিনি এসেছিলেন এবং রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী গৌড় সুলতানের 2 সহকারীকে আর কি তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। এরপর রামকেলি মন্দির তো বন্ধ ছিল তখন বিকেলবেলায় কিছু কারণে, তাই আমরা আর সেটা দেখতে পেলাম না। এরপর চলে এলাম পান্ডুয়ার আদিনা মসজিদ দেখতে। তবে এখানেও এসআই রেস্টোরেশনের কাজ করছে, তাই প্রবেশ নিষিদ্ধ। বাইরে বোর্ডে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই এই বিতর্কিত আদিনা মসজিদটি আমরা দেখে নিচ্ছি। এই আদিনা মসজিদেরও সময়কাল 1300-1400 সালের খ্রিস্টাব্দের, মানে প্রায় 700 বছর আগের। বাইরে থেকে আদিনা মসজিদ দেখে এবার আমরা চলে এলাম একলাখী সমাধিসৌধতে দেখ। একলাখী সমাধিসৌধ 1412 আনুমানিক, 1412 খ্রিস্টাব্দে আর কি তৈরি।
বাদশাহ গণেশ তার ছেলে সম্রাট যদু বা জালালউদ্দিনের উদ্দেশ্যে এই সমাধিসৌধটি নির্মিত করেছিলেন। খুব অল্প কিছু সময় সুলতানি পিরিয়ডে খুব অল্প কিছুদিনের জন্য হিন্দু রাজার হাতে আর কি শাসন ক্ষমতা গিয়েছিল, যদিও যদুকে বাদশাহ গণেশ তার রাজনৈতিক চালে তার ছেলেকে আর কি ইসলাম ধর্মে দীক্ষিত করেন। যাই হোক, আমরা এই সমাধিসৌধটি দেখলাম, ভিতরে তো ছবি তোলা নিষেধ। এরপর চলে এলাম কুতুব শাহী বা সোনা মসজিদ দেখতে। এখানেও আগের মতনই ইট আর পাথরের তৈরি মসজিদ, তবে বড় সোনা মসজিদের মতো অতটি বড় নয়, 5টা তার দ্বার। আর কুতুব শাহ নির্মাণ করেছিলেন বলে এর নাম কুতুব শাহী মসজিদ। গৌড়ের মতনই পান্ডুয়ার এই স্থাপত্য সৌধটিও একই রকমভাবে মধ্যযুগীয় শৈলীতে নির্মিত। পাথর, ইট এসব দিয়েই এই কলাম, গম্বুজ এগুলো তৈরি করা হয়েছে। পাথর কেটে কেটেই এই সব ফুল, পাতা এসবের নকশা তুলে ধরা হয়েছে। প্রাক ইসলামিক যুগের যেসব স্থাপত্য রয়েছে সেগুলো এখানে কিছুটা কাজে লাগানো হয়েছিল। তেমনই এখানে রয়েছে 2টো কলাম, যেগুলো প্রাক ইসলামিক মানে হিন্দু স্থাপত্য কীর্তি আর কি। এই কুতুব শাহী মসজিদ দেখেই আমরা আজকের মতো গৌড় ভ্রমণের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।